প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আলোচনা অনুষ্ঠানে। দর্শক, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ যেভাবে আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গৌরবজনক একটি অধ্যায়, একই সাথে শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের জাতীয় ইতিহাসের অত্যন্ত কলঙ্কজনক একটি অধ্যায়। পরাজয় অনিবার্য উপলব্ধি করেই ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের একেবারেই শেষ সময়ে বিজয়ের মাত্র দুদিন পূর্বে অর্থাৎ ১৪ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসরেরা আমাদের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। মুনির চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, গোবিন্দচন্দ্র দেব সহ অসংখ্য কবি, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী সেদিন নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। মূলত স্বাধীন বাংলাদেশের সম্ভাবনা এবং বাঙালিকে মেধাশূন্য করার প্রক্রিয়ার অংশ হিসাবে একই সাথে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই ষড়যন্ত্র প্রক্রিয়ার অংশ হিসেবেই এই নির্মম হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছিল। যুদ্ধের চূড়ান্ত সমাপ্তির অব্যবহিত পর মোহাম্মদপুর রায়েরবাজার বৌদ্ধভূমি, মিরপুর বৌদ্ধভূমি সহ দেশের বিভিন্ন স্থান থেকে শহীদ বুদ্ধিজীবীদের হাত বাঁধা, পা বাঁধা, ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। অনেক বুদ্ধিজীবীর মরদেহ উদ্ধার করা সম্ভবই হয়নি। এ ঘটনায় নড়ে গিয়েছিল গোটা বিশ্ব বিবেক। দর্শক, আজ আমরা শহীদ বুদ্ধিজীবী দিবসের আদ্যোপান্ত জানব। স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন রণাঙ্গনের লড়াকু সৈনিক, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ডক্টর রেদওয়ান আহমেদ। উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান। অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতে ডক্টর সিদ্দিকুর রহমান খানের কাছে যেতে চাই। স্যার, আপনি একজন ইতিহাসের লেখক, গবেষক হিসেবেই সমাধিক পরিচিত। স্যার, ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বরের সেই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, সেটি বাংলাদেশের ইতিহাসে তো বটেই, গোটা পৃথিবীর ইতিহাসেই একটি কলঙ্কজনক অধ্যায়। আপনার কাছে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ১৪ই ডিসেম্বর ঠিক কী ঘটেছিল, কোন সকল ঘটনার প্রেক্ষিতে আমরা এমন একটি নির্মম ইতিহাসের সাক্ষী হলাম, সেই সম্পর্কে জানতে চাই। রণাঙ্গনের একজন লড়াকু সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ, আমি তাকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি এবং একই সাথে আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা বীর মুক্তিযোদ্ধা আছেন, যারা শহীদ আছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি ১৪ই ডিসেম্বর যারা নির্মম, যে সমস্ত বুদ্ধিজীবী নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাদের প্রতি। মহান মুক্তিযুদ্ধের একেবারে চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে আমাদের শহীদ বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয় এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল। আমরা জানি যে ১৯৭১ সালের ২৫ মার্চ অপারেশন সার্চ লাইটের মাধ্যমে পাকিস্তানি হানাদাররা এদেশের মানুষের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালায়, এর প্রতিক্রিয়া হিসাবেই আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়। আমরা সকলেই জানি যে ২৫শে মার্চ অপারেশন সার্চ লাইটের মাধ্যমে যে হত্যাকাণ্ডটি বা যে গণহত্যার সূচনা হয়েছিল, সেই গণহত্যার অন্যতম কেন্দ্রভূমি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক সেই রাতের প্রথম যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের শিকার তারা হয়েছিলেন এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়েই মূলত আমাদের যে গণহত্যার অংশ হিসাবে আমাদের বুদ্ধিজীবীদেরকেও নির্মমভাবে নিধনের একটা প্রক্রিয়া শুরু হয় এবং গোটা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এই দেশের বুদ্ধিজীবী নামে যারা পরিচিত, সেই বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাইরে চিকিৎসক, আইনজীবী, তারপরে কবি, সাহিত্যিক, শিল্পী, তাদেরকেও নির্মমভাবে হত্যা করা হয়। অর্থাৎ যারা মুক্তিযুদ্ধকে সংগঠনের ক্ষেত্রে বা মুক্তি সংগ্রামের সাথে যারা জড়িত ছিল, সেই সকল বুদ্ধিজীবী যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সেই সব বুদ্ধিজীবীদেরকে বেছে বেছে হত্যাকাণ্ডটি গোটা মুক্তিযুদ্ধের সময় এটি আমরা দেখি যে অব্যাহতভাবে চলেছিল। মুক্তিযুদ্ধের একেবারে শেষ প্রান্তে এসে যখন পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয় একেবারেই নিশ্চিত, সেই সময় বাংলাদেশ যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, সেই জন্যই পরিকল্পিতভাবে এদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করার জন্য একটা নীল নকশা প্রণয়ন করে এবং বলা হয়ে থাকে এই হত্যাকাণ্ডের নীল নকশা প্রণয়নের ক্ষেত্রে যিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি পাকিস্তানের
অন্যতম একজন গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তা জেনারেল রাও ফরমান আলী। রাও ফরমান আলীকে এই নির্দেশটি দিয়েছিলেন কিন্তু আমির আবদুল্লাহ খান নিয়াজি, এবং এই জন্য এটাকে আমির আবদুল্লাহ খান নিয়াজির নীলনকশাও বলা হয়ে থাকে। এবং আমির আবদুল্লাহ খান নিয়াজির নির্দেশে রাও ফরমান আলী যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটির পরিকল্পনা করেছিলেন এর প্রমাণ কিন্তু আমরা পাই মুক্তিযুদ্ধের পর তৎকালীন গভর্নর হাউস, বর্তমানে যেটি আমাদের বঙ্গভবন, সেই বঙ্গভবনে তার একটি ডায়েরি উদ্ধার করা হয়, এবং এই ডায়েরিতে আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে যারা নিহত হয়েছিলেন, যারা তাদের নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তাদের নাম যেরকম লিপিবদ্ধ আছে, তাদের পরিকল্পনায় যারা কোনো কারণে সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন তাদের নামও এখানে লিপিবদ্ধ ছিল। রাও ফরমান আলী এই পরিকল্পনাটি তিনি করেছিলেন, কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়নে তার সাথে কয়েকজন পাকিস্তানি সেনা কর্মকর্তা যুক্ত ছিলেন, এবং এর সাথে যুক্ত ছিলেন এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এদেশীয় পাক হানাদারদের যারা দোসর ছিল সেই দোসরদের মধ্যে। তো এই যে বাংলাদেশের বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবীদের এই যে নিধনযজ্ঞ ৭২-এর জানুয়ারি পর্যন্ত শহীদ জহির রায়হানের কথা আপনারা জানেন যে এই হত্যাকাণ্ডটি পরিচালিত হয়েছিল, এবং এই হত্যাকাণ্ডের মূল লক্ষ্যটা ছিল ওই সমস্ত বুদ্ধিজীবীদেরকে নিধন করা যারা পাকিস্তানের বিরুদ্ধে মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, একটা গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণে যারা ভূমিকা রেখেছিলেন তাদেরকে। এবং তাদের এই নিধনের মধ্য দিয়ে মূলত তারা যে কাজটি করতে চেষ্টা করেছিলেন সেই কাজটি হলো যে বাংলাদেশ স্বাধীন হবে বটে, কিন্তু এমনভাবে স্বাধীন হবে যে দেশটি মেধা বুদ্ধিভিত্তিক জায়গা থেকে একটা দেউলিয়া দেশে সেটি পরিণত হবে। এবং এই পরিকল্পনার মধ্য দিয়ে বাঙালি জাতি তার অনেক শ্রেষ্ঠ সন্তানকে হারিয়ে ফেললেন। আচ্ছা স্যার, যুদ্ধের এত বছর পরেও শহীদ বুদ্ধিজীবীদের চূড়ান্ত তালিকা প্রণয়ন সম্ভব হয়নি। আমরা বিভিন্ন উৎসে বিভিন্ন সংখ্যা জানতে পারি, যেমন নিকোলাস টমালিন যিনি নিউজউইকের 1972 সালে প্রতিবেদন করেছিলেন, সেখানে 1070 জনের উল্লেখ রয়েছে। আবার বাংলাপিডিয়া বলছে 991 জন, আবার বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত শহীদ বুদ্ধিজীবী কোষগ্রন্থ সেখানে উল্লেখ রয়েছে 232 জনের। স্যার, এই যে সংখ্যাতাত্ত্বিক বিভেদ, এটিকে আপনি কিভাবে দেখেন? বাংলাদেশের জাতীয় ইতিহাসের দুর্ভাগ্যটা হচ্ছে যে আমরা 54 বছরে আমাদের জাতীয় ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের সুরাহা এখনও করতে পারিনি। এর একটা অন্যতম কারণ হচ্ছে আমি একজন ইতিহাসবিদদের হিসাবে মনে করি, বা ইতিহাসের একজন ছাত্র হিসাবে আমি এটা মনে করি যে বাংলাদেশের জাতীয় ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা লিপিবদ্ধ হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তের মধ্য দিয়ে। কোনো পেশাদার ইতিহাসবিদ বা কোনো একাডেমিক চর্চা বা গবেষণার মধ্য দিয়ে এটি কিন্তু হয়নি। 2022 সালে এসে আমাদের সরকারি একটা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে এই শহীদ বুদ্ধিজীবী কারা এটা সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখেন মুক্তিযুদ্ধের পর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বুদ্ধিজীবীদের যে হত্যা, এর জন্য একটা তদন্ত কমিটি গঠনের তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন। সেই উদ্যোগটা কিন্তু তখন সফল হয়নি। তার এই উদ্যোগের বাস্তবায়ন তিনি করতে পারেননি। কেন করতে পারেন নাই এ নিয়ে অনেক বিতর্ক আছে। জহির রায়হানের নেতৃত্বে একটা বেসরকারি উদ্যোগে একটা তদন্ত কমিটি হয়েছিল, সেই তদন্ত কমিটিও কাজ করতে পারেনি। এরপরে আমরা দেখেছি যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছে শহীদ বুদ্ধিজীবীদের সংখ্যা নির্ধারণের জন্য যে প্রয়োজনটা ছিল, সেই যে কাজটা ছিল, কেউ কিন্তু এই কাজটা দায়িত্বশীলতার সাথে করেননি। কারা শহীদ বুদ্ধিজীবী কারা শহীদ বুদ্ধিজীবী নয়, এই ব্যাপারটাও কিন্তু সুরাহা হয়নি। আরেকটা হলো যে মুক্তিযুদ্ধের পর এই শহীদ বুদ্ধিজীবীদের শুধুমাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা 23 জন, এর বাইরে ঢাকা শহরে 149 জন, এবং আমরা কিন্তু মূলত এদের কথাই বেশি জানি। এর বাইরে যে সারা বাংলাদেশ ব্যাপী অন্যান্য বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গায় আইনজীবী, ডাক্তার, চিকিৎসক, শিল্প সংস্কৃতি জগতের যারা মানুষ আছে তাদের কথা আমরা জানি না। তাদের ব্যাপারে কোনো একেবারে প্রণালীসিদ্ধ কোনো গবেষণা রাষ্ট্রীয় উদ্যোগ বা ব্যক্তি উদ্যোগে হয়নি, এবং এই কারণেই আমাদের এই বিভ্রান্তিটা আছে। এটার অবসান হওয়া দরকার। বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের মাধ্যমে যে একটি বুদ্ধিবৃত্তিক শূন্যতা সৃষ্টি হয়েছিল, এটি কি স্বাধীনতা পরবর্তী সময়ে রাষ্ট্র গঠনে কোনো প্রভাব ফেলেছিল কিনা, আপনি কিভাবে দেখেছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের 23 জন শিক্ষক বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষক, সাংবাদিক নুরুল ইসলাম পাটোয়ারি যেই 1118 জন বুদ্ধিজীবীর কথা বলেছেন, 7.5 কোটি মানুষের দেশে এই কয়েকজন টার্গেট করে বুদ্ধিজীবীদেরকে হত্যা করে আমাদের দেশকে মেধাশূন্য করতে পারে নাই। আমাদের ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি,
চট্টগ্রাম ইউনিভার্সিটি, তারপরে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং আমাদের বিভিন্ন শ্রেণী পেশার যে বুদ্ধিমান লোক যাদেরকে আমরা বুদ্ধিজীবী হিসাবে সংজ্ঞায়িত করেছি, আমি মনে করি সেটা তারা শেষ করতে পারে নাই। আমাদের জাতি বহু বুদ্ধিজীবীর জন্ম দিয়েছে, বহু বুদ্ধিজীবী আমাদের দেশ পরিচালনার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন জায়গাতে তাদের অবদান রাখছে। আর না হয় এই দীর্ঘ 54 বছরে আমাদের যে অর্জন, এটা একটা বড় অর্জন আমি মনে করি। এই দেশ এবং জাতি এই দেশকে বহু কিছু দিয়েছে। প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে তো ব্যবধান থাকবে, এটা অত্যন্ত স্বাভাবিক। জি স্যার, আমরা দেখেছি যে স্বাধীনতার পর ইতিহাসকে বারবার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। তরুণ প্রজন্মকে শহীদ বুদ্ধিজীবী দিবসের সঠিক আদর্শ, সঠিক চেতনা, সঠিক ইতিহাস সম্পর্কে জানাতে আমাদের পাঠ্যক্রম বা প্রাতিষ্ঠানিক চর্চায় কি কি ধরনের পরিবর্তন আনা যেতে পারে বলে আপনি একজন শিক্ষাবিদ হিসাবে মনে করেন? বাংলাদেশের ইতিহাসের একটা দুর্ভাগ্যজনক পরিণতি হচ্ছে যে রাজনৈতিক বয়ানে প্রণীত ইতিহাস রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়েছে। আপনি দেখেন গত 1.5 দশকে যারা ক্ষমতায় ছিল, যারা একটা গণ অভ্যুত্থানের মধ্যে ক্ষমতাচ্যুত হয়েছে, সেই ফ্যাসিবাদী সরকারের শাসনামলে আমরা দেখেছি তারা মুক্তিযুদ্ধের একক দাবিদার রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে দাবি করেছেন। সেই সময়ে যে আপনি ইতিহাস যদি দেখেন, ইতিহাসকে এক ব্যক্তি নির্ভর একটা ইতিহাসে পরিণত করার চেষ্টা করা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধে তাজউদ্দিন আহমেদের মতো ব্যক্তি, মুক্তিযুদ্ধে আমাদের প্রবাসী সরকারের যারা নেতৃত্ব দিয়েছিলেন, সেই সমস্ত ব্যক্তিরা ইতিহাস থেকে নাই হয়ে গেছে। এবং আপনি বুদ্ধিজীবী দিবস বা বুদ্ধিজীবীদের ইতিহাস যদি আপনি দেখেন, সেটা প্রত্যেক বইয়ে এক প্যারা সর্বস্ব বুদ্ধিজীবী দিবসের ইতিহাসের বর্ণনা আপনার তৈরি হয়ে গেছে। ফলে আমাদের এই যে 1.5 দশকের প্রজন্মের কথা বলছি আমরা, বিশেষ করে যারা 1.5 দশকের প্রজন্ম, মুক্তিযুদ্ধের ইতিহাস মানে হচ্ছে একটা দলের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস মানে হচ্ছে একজন ব্যক্তির ইতিহাস। এর বাইরে যে এই দেশের আপামর মানুষের ইতিহাস, মুক্তিযুদ্ধ যে একটি জনযুদ্ধ, উনি এখানে আছেন আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা, সেই জিনিসটা আমাদের ইতিহাস থেকে এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ফলে আমাদের যে একটা প্রজন্ম হয়েছে, সেই প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারেনি। এখন আবার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি, সেই প্রচেষ্টাটা হচ্ছে যে 24 এবং মুক্তিযুদ্ধ এই দুটাকে পারস্পরিক সাংঘর্ষিক একটা অবস্থানের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের নতুন নতুন বয়ান তৈরি করার অপচেষ্টা করা হচ্ছে, কিন্তু ইতিহাস খুবই নির্মম। ইতিহাস, আমরা যারা ইতিহাসের ছাত্র, ইতিহাস তার স্বাভাবিক গতিতে চলে। সাময়িক সময়ের জন্য আপনি ইতিহাসের গতিধারা আপনি প্রভাবিত করতে পারেন, কিন্তু চূড়ান্ত বিচারে ইতিহাস কিন্তু স্বমহিমায় উদ্ভাসিত হয়। আমি মনে করি যে যারা এই দেশ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হন, যারা রাজনীতিবিদ হন, তারা নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থচিন্তার ঊর্ধ্বে উঠে দেশের ইতিহাস বিনির্মাণের বা ইতিহাস প্রণয়নের দায়িত্বটা পেশাদার ইতিহাসবিদ, একাডেমিক যারা আছেন তাদের উপর ন্যস্ত করা উচিত। এবং সেইটা যদি করা হয়, তাহলে আমি মনে করি এই যে মুক্তিযুদ্ধের আমাদের বয়ান পরিবর্তন হয়, মুক্তিযুদ্ধের আমরা যারা মহানায়করা কখনো খলনায়কে পরিণত হন, আবার খলনায়করা কখনো মহানায়কে পরিণত করার চেষ্টা করা হয়, এটি হবে না। ততক্ষণ পর্যন্ত আমরা নির্মোহ ইতিহাস রচনা করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো সংকীর্ণ চিন্তার বাইরে উঠে জাতীয় স্বার্থ চিন্তা তারা করবে, এবং যতক্ষণ পর্যন্ত তারা ইতিহাসকে আপন গতিতে চলার জন্য ইতিহাসবিদদের জন্য বা একাডেমিয়াতে ইতিহাস চর্চার দায়িত্বটা অর্পণ না করবেন। খুবই দুঃখজনক যে গত 15 বছরে যে মুক্তিযুদ্ধের বয়ান তৈরি করে এই প্রজন্ম কিন্তু তখন মুখ বুজে সহ্য করলেও পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মধ্যে যে প্রতিক্রিয়া হয়েছে, সেই প্রতিক্রিয়াটা আমাদের জাতির জন্য খুবই আশঙ্কাজনক। এই প্রজন্মেরও কিছু কিছু অংশের কাছে আমি সব বলছি না, যে কিছু অংশের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের জাতীয় সঙ্গীত, এইগুলো নিয়ে যে বক্তব্য আমরা শুনছি, সেটা আমাদের কাছে রীতিমতো আতঙ্কের বিষয়, আশঙ্কার বিষয়। তাহলে এটা তৈরি হলো কেন? তৈরি হলো আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতায়, যারা এই ইতিহাসকে স্বাভাবিক গতিতে চলার ক্ষেত্রে বাধাগ্রস্ত করেছেন। তাদের এই অপরিণামদর্শিতার কারণেই আজকে আমাদের এই অবস্থা। 54 বছর একটা দেশের জন্য কম সময় না, এবং এই 54 বছরে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে রাজনীতিবিদদের শিক্ষা নেওয়ার সময় এসেছে। ফলে আমরা মনে করি যে আমাদের কিছু জিনিস আছে, যে জিনিসগুলোতে আমাদের জাতীয় বিতর্কের বাইরে গিয়ে, আমাদের বিতর্কের বাইরে গিয়ে একটা
ন্যাশনাল কনসেনসাস দরকার। আমাদের মুক্তিযুদ্ধকে আমি অন্য কোনো ঘটনা দিয়ে এটাকে বিকল্প হিসাবে বিবেচনা করব না। আমি আরও যদি সুনির্দিষ্টভাবে বলি, মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের জাতীয় ইতিহাসের ভিত্তি, আমাদের অস্তিত্ব। আবার 24ও হচ্ছে আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ জিনিস। 24 যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, 71 আমাদের গুরুত্বপূর্ণ। 24 দিয়ে আপনি 71কে রিপ্লেস করতে পারবেন না, আবার 71 দিয়ে আপনি 24কে অস্বীকার করতে পারবেন না। যে ঘটনাটির গুরুত্ব যেখানে, সেটাকে আপনি সেইটুকু যদি গুরুত্ব দেন, যেটা যেখানে আছে সেইটার যদি আপন মহিমায় চলতে দেন, তাহলে আজকে বিভ্রান্ত হবে না। আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে আমরা বিভ্রান্তি দেখছি, সেই বিভ্রান্তি। তো আজকে ইনি এখানে আছেন একজন রাজনীতিবিদ, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, একজন বীর মুক্তিযোদ্ধা। তাদের কাছেও আমরা প্রত্যাশা করব যে তারাও এই ব্যাপারে সোচ্চার হবেন, যে আমাদের মুক্তিযুদ্ধের ব্যাপারে, আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর ব্যাপারে কোনো আপোষকামিতা নেই। এই পর্যায়ে আবারও ফিরছি ডক্টর রেদওয়ান আহমেদের কাছে। স্যার, বর্তমান সময়ের যারা বুদ্ধিজীবী, তারা কি শহীদ বুদ্ধিজীবীদের সঠিক আদর্শ বা চেতনা লালন করছেন? একই সাথে স্যার আরেকটি বিষয়ও আপনার কাছে জানতে চাইব, যে আমরা যারা এই প্রজন্মের আছি, যারা আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, তাদের কাছে একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে শহীদ বুদ্ধিজীবী দিবসের আদর্শ এবং চেতনা আপনি কিভাবে তুলে ধরবেন? আমি 69-এর গণ আন্দোলনে ছিলাম, 71-এর মুক্তিযুদ্ধে ছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি 8ম বেঙ্গল ব্যাটালিয়নের 2IC একজন মেজর হিসাবে এই জাতিকে স্বাধীনতার জন্য আহ্বান করেছেন, ঘোষণা করেছেন। ইতিহাস মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য একটা দিক নির্দেশনা দেয়। ইতিহাসকে কেউ বিকৃত করতে পারে, কিন্তু প্রকৃত ইতিহাস একটা দিন তার ইতিহাসের সুনির্দিষ্ট জায়গাতে পৌঁছবে, তাতে কোনো সন্দেহ নাই। যেই ব্যক্তির যে যতটুকু সম্মান, যতটুকু রেসপেক্ট পাওয়া দরকার, তাকে সেই রেসপেক্ট আমাদেরকে দিতে হবে। এখন জাতির জন্য যে যতটুকু স্যাক্রিফাইস করেছে, সেই স্যাক্রিফাইসের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে। আমি যে কথাটা বলছিলাম, যে জাতির শ্রেষ্ঠ অর্জন হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা। মুক্তিযুদ্ধে আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছি, 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন এই দেশ। আমাদের টার্গেট ছিল আমরা বাংলাদেশকে স্বাধীন করব, আমরা পরাধীনতার হাত থেকে আমাদের এই জাতিকে মুক্ত করব। এটা ছিল আমাদের আকাঙ্ক্ষা, এটা ছিল আমাদের উদ্দেশ্য। এবং স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি। এখন যারা যেটাই বলুক আর যেভাবেই বলুক, নানাভাবে তিরস্কার করে কথা বলুক, তারা প্রকৃতপক্ষে মূল জিনিসটা জানে না। মুক্তিযুদ্ধের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এই দেশকে পরিচালনার জন্য আমাদের দেশের সংসদ সদস্যরা সংবিধান রচনা করেছেন, এবং ভারতের আগেই আমাদের দেশের সংবিধান রচিত হয়েছে। তো সুতরাং এই সমস্ত সমালোচনা যারা করেন, এরা শুধু সমালোচনার জন্য সমালোচনা। তবে আমাদের দেশের স্বাধীনতার সাথে অন্য কোনো সংগ্রাম বা আন্দোলনকে এটা তুলনা করা সমীচীন বলে আমি মনে করি না। 24শে জুলাই এবং অগাস্টের আন্দোলন, এটা একটা আন্দোলন। এরকম আন্দোলন কিন্তু আমাদের দেশে বহু হয়েছে। 1969-এর গণ আন্দোলন, সরকারের পতন হয়েছে। তারপরে এরশাদ বিরোধী আন্দোলন, আমরা আরেকটি স্বৈরাচারের পতন ঘটিয়েছি। কিন্তু কোনো আন্দোলন, সংগ্রাম বা কোনো কিছুকে স্বাধীনতার সাথে তুলনা করা সমীচীন হবে না। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা গুরুত্ব আছে। হামিদুর রহমানের 62 শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, 6 দফা আন্দোলন, 69-এর গণ আন্দোলন, হ্যাঁ, তারপরে এই যে সমস্ত আন্দোলন, এই আন্দোলনগুলো আলাদা আলাদা তাৎপর্য আছে, এবং এগুলোর তাৎপর্য দিয়েই সেগুলোকে বিবেচনা করা বাঞ্ছনীয়। আর এই প্রজন্মের যারা বুদ্ধিজীবী, আমরা অবশ্যই তাদের কাছে প্রত্যাশা করব যে আমাদের শহীদ বুদ্ধিজীবীদের সংখ্যা নিরূপণ করে তাদের প্রতি এই জাতি যাতে চিরদিন সম্মান প্রদর্শন করে, সেই জন্য আমাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও বিভিন্ন বিষয়গুলো মূল্যায়নের মাধ্যমে এগুলাকে অবশ্যই মূল্যায়িত করব, এবং প্রকৃত ইতিহাস মানুষের কাছে পুরস্কার দেব। ধন্যবাদ আপনাদের দুজনকেই। আপনাদের আলোচনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রায় সকল দিকই উঠে এসেছে। এটি স্পষ্ট যে শহীদ বুদ্ধিজীবীগণ শারীরিকভাবে প্রস্থান করলেও তাদের আদর্শ এবং চেতনা আজও আমাদের পথ দেখিয়ে চলছে। আশা রাখি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তরুণ প্রজন্ম শহীদ বুদ্ধিজীবী দিবসকে নতুনভাবে জানার প্রেরণা পাবে। শহীদ বুদ্ধিজীবী দিবস একটি শোকের দিন তো বটেই, পাশাপাশি এটি আমাদের সকলের জন্যই একটি সংকল্প গ্রহণেরও দিন। শহীদ বুদ্ধিজীবীদের ইচ্ছে ছিল একটি ন্যায়ভিত্তিক, জ্ঞানভিত্তিক, আত্মমর্যাদাশীল সমাজ প্রতিষ্ঠা। আসুন তাদের নীতি, আদর্শ এবং চেতনায় উজ্জীবিত হয়ে আমরাও একটি উন্নত এবং মানবিক সমাজ প্রতিষ্ঠায় সচেষ্ট হই। দর্শক, শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।